নয়াদিল্লিতে আজ হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক, সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে খালেদা জিয়াকে নেওয়া হলো এভারকেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আওয়ামী লীগ সরকার, অনিয়মের প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না দলের প্রভাবশালীদেরও। সুনামগঞ্জে এখনো পানিতে ভাসছে বাড়িঘর, হবিগঞ্জ ও রংপুরে নামছে পানি, আশ্রয় কেন্দ্রে খাবার সংকটে বানভাসী মানুষ। এবং সুপার 8-এ রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ, সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নয়াদিল্লিতে আজ শেখ হাসিনা নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়গুলো। কূটনৈতিক সূত্রগুলোর মতে 14টির মতো চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। জয় যাদবের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার 15 দিনের ব্যবধানে এবার রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর 2টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিকাল 4:15টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সন্ধ্যা 6:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাজ হোটেলে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। শনিবার সকাল থেকেই ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা, জানানো হবে সশস্ত্র সালাম। এ সময় গার্ড অব অনার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজানো হবে দুই দেশের জাতীয় সঙ্গীত। পরে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই সরকার প্রধান। এ সময় সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী। দুপুরে প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3:05 তাকে হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। তিনি আরও জানান, সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। দলের কোনো প্রভাবশালীও অনিয়মে জড়ালে কোনো ছাড় নেই, সাফ জবাব দলীয় প্রধানের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পরপরই সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির চিত্র। ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এসব নেতারা। দলীয় সদস্য সম্পাদক জানান, দুদক দিয়ে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে
তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। এমন বাস্তবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাফ জানালেন, দুর্নীতি নিয়ে কোনো ছাড় নেই। দলীয় প্রধানের কড়া নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে সুনীতি প্রতিষ্ঠার জন্য। কাজেই দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম তো চলমান। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বা আশ্রয় দেয় না। আমাদের নেত্রীর যে ডিক্লারেশন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অতএব দুর্নীতি যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে মানেই যে পার পেয়ে যাবে এটা নয়। কারণ বেনজির আহমেদ কিংবা আমাদের আজিজ সাহেবের মতো তারা ক্ষমতাসীন মানুষ, তারাই ছাড় পাচ্ছে না। অতএব এর চেয়েও বেশি ক্ষমতাসীন কেউ আছে, তারা পার পেয়ে যাবে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। অতএব দুর্নীতি কেউ করতেই পারে, এটা তার নিজ দায়িত্বে, তবে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। দল হোক বা দলের বাইরের হোক, যেই যত প্রভাবশালী হোক না কেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবেন বলছেন নেতারা। দুর্নীতির অভিযোগ যে কারো বিরুদ্ধেই আসতে পারে এবং আসতে পারে, সেটি তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে চলমান আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে কাউকে কোনো আশ্রয় দেওয়ার, প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, বা আমাদের দল কাউকে এ ধরনের কিছু করবে না। দলগতভাবে সুনির্দিষ্ট যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সে অভিযোগ যদি প্রমাণ হয়, আমার গঠনতন্ত্রের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট ধারা আছে। অতএব সেই ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং কোনো কিছুই তদন্ত না করেই একটা নিউজ হইলো সেটা সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্ত, এটা হবে না। তারা আরো বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে ভারত তার প্রয়োজন অনুযায়ী সব নিয়ে যাবে, তা দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, ভারত সফর করে সরকার প্রধান শূন্য হাতে ফিরলে সাধারণ মানুষ ক্ষমা করবে না। দেশের সব দুর্নীতিবাজ আমলাদের তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন এই বিএনপি নেতা। সাইফুর রিপনের রিপোর্ট। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের রেল লাইন তৈরির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশকে গণতন্ত্রহীন রেখে শোষণ করতে চায় ভারত। এই আওয়ামী বাকশালী সরকার, তারা আমাদের ভোটের অধিকারকে নিশ্চিহ্ন করে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের প্রদেশের মতো বাংলাদেশকে ব্যবহার করতে চায়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনেক কূটকৌশলের মধ্য দিয়ে ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেক রকম কর্মকাণ্ডের মধ্যে ন্যস্ত থাকেন। 41 সাল পর্যন্ত তার ভীষণ, এই ভীষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন আপনার ভীষণ বাংলাদেশকে সে হায়দ্রাবাদে পরিণত করতে চান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না। সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। অন্যায়ভাবে সরকারের আমলা কর্মকর্তাদের দিয়ে দমন পীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে আছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। আজিজ বেনজির, আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো, যারা এখনো দুর্নীতিবাজ আমলা এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তারে বিচারের আওতায় হবে।
এখন কেন করা হচ্ছে না? বিশেষ ব্যক্তিকে খুশি করতে হাওরে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে সিলেট অঞ্চলে জলাবদ্ধতায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। কিশোরগঞ্জে একটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশের আজকে অগণিত মানুষকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাঁধ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢলের পানি কম আসায় নদ নদীর পানি হ্রাস পেয়ে কিছুটা উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। তবে নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি এখনও পানিতে নিমজ্জিত। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। এদিকে তিস্তা, ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। চাউল ডাউল যা আছে সবগুলো আমরা বুঝি গেছে কি এখন খানির দানের খুব সমস্যা ওর আমরা মাঝে কোনো রান্না বাড়ি যান না, খাওয়া যান না, টাকা যান না, ঘর থাকি বারো নি যান না, উপাস পানি উঠি গেছে ঘর। আমি রাস্তার ফলি চিন্তা ঘর বানাইছি। নিজেদের দুর্ভোগের কথা এভাবেই জানাচ্ছেন বানভাসী মানুষ। গেল দুদিন ধরে চুলা জ্বালাতে না পারায় অনাহার, অর্ধাহারে দিন কাটছে অনেকের। পানিতে নিমজ্জিত উঠান, ঘরবাড়ি। কোমর সমান পানি সড়কে যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। বৃষ্টি না হয় ও পাহাড়ি ঢলের পানি কমে আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। এখনও পানিবন্দী 11 উপজেলার প্রায় 9 লাখ মানুষ। প্লাবিত হয়েছে জেলা 3টি পৌরসভা, 88টি ইউনিয়নের 1306টি গ্রাম। দেখা দিয়েছে খাবার পানির সংকট। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 24,000 মানুষ। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এইসব এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোমর মধ্যে পানি, সব জিনিসপত্র যা আছে সব 22,000 কি পানি উঠতে গেছে, চুলাগুলা নষ্ট হয়ে গেছে। এখন আমরা কিভাবে খাইমু? মৌলভীবাজারে পানিবন্দী 474টি গ্রামে 3 লাখ মানুষ। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার পাশে, উঁচু এলাকায়। চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। মানুষ পানিবন্দী আছে, এখনো স্কুল আশ্রয় কেন্দ্র বহু মানুষ। শুক্রবার ভোর 6টা পর্যন্ত রেকর্ড করা তথ্য অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে ও ধলাই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমা 209 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অপরিবর্তিত রয়েছে জেলার বড়রেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। রান্না বান্না বাদ দিয়ে দিছি। আমরা এই যে পানির জন্য আমরা কি রান্না বান্না করি খাই? কারেন্ট নাই, কোনো নাই, যে সমস্যা, বিছনা খাসনা ভিজি যায়, হাঁস মুরগি ভাসি যায়। ভাঙনের আতঙ্কে রয়েছে রংপুরের কোলকন্দ ইউনিয়নের অন্তত 50টি পরিবার। হুমকিতে রয়েছে 1 নম্বর গ্রোয়িং বাঁধ। কিছু বস্তা আসলে সরকারি হিসেবে সে বস্তা ঠিক মতন কিন্তু ফেলায় নাই, না ফেলে চেয়ারম্যান ফেরত নিয়ে গেছে। তিস্তা, ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে উঠায় কুড়িগ্রামও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত পরিবার। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। সাতক্ষীরার কালীগঞ্জের আতঙ্ক আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল। গ্রাম আদালতকে পুঁজি করে গড়েছেন সাম্রাজ্য, নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি। সাবেক আইজিপি বেনজির কাণ্ডের মধ্যেই এবার বেরিয়ে এলো আরেক থলের বিড়াল। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের পাহাড়। সম্পদ অর্জনে বেনজিরকেও হার মানিয়েছেন এনবিআরের এই কর্মকর্তা। এখন পর্যন্ত ঢাকা সহ দেশের 5টি জেলায় 500 কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। টিআইবি বলছে, জবাবদিহি না থাকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সুমন বর্মনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম।
ছেলে মুশফিকুর রহমান ইফাদের 15 লাখ টাকার ছাগলকাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড়। 2 বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের। প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড়। নরসিংদীর রায়পুরার মাঠজালে 30 বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত। পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়মকানুন সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে। এটা অনেক বিশাল বড় এরিয়াই, তারপরও এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একর জায়গা আছে। এছাড়া শ্বশুর বাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। আমি আমার বাড়ি হলো না, আমি মানে এমনি আসছি, এরা আপনার এই আমরা তো ছোটবেলাতেই দেখতেছি যে মানে দাপুরীয় সম্পদ আছে। প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান, যা নিয়ে খুব আছে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে। তোমরা তো কিছুর মধ্যে হাত দিছ, সাপ বাড়ি বইতে রাজু সাহেবের বউ ওই পার্কে আসে, পার্কে থাকে, এখানে প্রোগ্রাম করে খরচপত্র যা এর উপর দিয়ে যা। মতিউর রহমান সাহেবের সাথে নেতাদের একটা ভালো সম্পর্ক আছে কিছু লোকদের। রাজধানী ঢাকাতে রয়েছে তার 2 ডজনের বেশি বিলাসবহুল ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা প্লটের উপর রয়েছে বহুতল ভবন। গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে। বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপর গড়ে তুলেছেন জুতার কারখানা। শেয়ার বাজারের গ্যামলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ। এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের 10টি বিলাসবহুল গাড়ি। রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও। টিআইবি বলছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন, যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে। ক্ষমতার ব্যবহারের কথা, জবাবদিহিতার কথা বলি, বিচারের কথা বলি, তখন শুধুমাত্র যিনি ফ্রন্টলাইনার, তিনি মূল যিনি ভূমিকা, তাকে জবাবদিহির কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না। তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন, যারা সুরক্ষা দিয়েছেন তাকে, যারা এর ফলে লাভবান হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ছাগলকাণ্ড সামনে আসার পরই মতিউর রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে যা কেউই জানে না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া সেই তরুণ ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। 15 লাখ টাকার ছাগল কেনার ছবি ভাইরাল হওয়ার পর তিনি নিজে এটি অস্বীকার করলেও অনুসন্ধানে দেখা গেছে ইফাত তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আরো জানাচ্ছেন শাহাদাত নিশাত। 12 লাখ টাকার ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তরুণ মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে তোলপাড়। সঙ্গে বাবা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানের নাম জড়িয়ে যাওয়ায় এই আলোচনায় নতুন অনুষঙ্গ ঝুঁকিয়েছেন মতিউর রহমান নিজেই। তিনি দাবি করেন ইফাত তার ছেলে নন। শুরু হয় নতুন বিতর্ক। প্রশ্ন ওঠে, ইফাত তাহলে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ আবার হাজির করছেন নানান তথ্য প্রমাণ। তার সবগুলো যাচাই বাছাই করা সম্ভব না হলেও ইফাতের আসল পরিচয় খোঁজার চেষ্টা করেছে দেশ টিভি। অনুসন্ধানে ইফতিমার রহমান মাধবীর জাতীয় পরিচয়পত্র আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় পিতার নাম লেখা মতিউর রহমানের নাম এবং মায়ের নাম শাম্মী আক্তার, যাকে মা দাবি করে আসছিলেন ইফাতও। অর্থাৎ এখানে প্রমাণ মেলে ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। এখানেই শেষ নয়। ইফাত 2023 সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে। তার মার্কশিটের কপিও আসে দেশ টিভির হাতে, যেখানে বাবার নাম লেখা মতিউর রহমান। অনুসন্ধানে জানা গেছে মতিউর রহমানের 2 স্ত্রী, একজন লাইলা কানিজ লাকি, যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান, তার 2 ছেলে মেয়ে।
ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতা, আর দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, যার বাবার বাড়ি ফেনী। তার 3 ছেলে মেয়ে, মেয়ে ইফতিমা রহমান মাধবী আর ছেলে মুশফিকুর রহমান ইফাত আর ছোট ছেলে ইরফান। এ বিষয়ে ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী গণমাধ্যমকে জানিয়েছেন শাম্মী আক্তার মতিউর রহমানের স্ত্রী এবং মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের ছেলে। আমি বলছি যেটা দেখছি এটাই সত্যি। ব্যক্তি জীবনে ইফাত ছিল বিলাসবহুল শৌখিন, নামি দামি বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়িও চালাতো সে। শুধু তাই নয়, তার গাড়ির মধ্যে স্টিকার ছিল রাজস্ব বোর্ডেরও। এদিকে ইফাতের পাখি পালনের শখ থাকায় তার কাছে রয়েছে লাখ লাখ টাকার পাখি। ধানমন্ডি 8-এর এই বাসায় থাকেন ইফাত, তবে বাসায় গিয়েও পাওয়া যায়নি তাকে। ওই মাঝে আয় আবার যায়, এমনি পারমানেন্ট কোনো জায়গায় থাকে না। ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ইফাত ও মতিউরের বেশ কয়েকটি যুগল ছবি। যদি ইফাতকে নাই চেনেন রাজস্ব কর্মকর্তা মতিউর, তাহলে কেনই বা ইফাতের সাথে ছবি তার? কেনই বা মতিউরকে বাবা পরিচয় দিবে ইফাত? একটি ছাগলের পলকে কেনই বা বদলে গেল বাবা ছেলের সম্পর্ক? সেই প্রশ্ন এখন জনমনে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরায় কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে আতঙ্কের নামে রূপ নিয়েছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল। গ্রাম আদালতকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। নিজেকে দাবি করছেন ম্যাজিস্ট্রেট হিসেবে। তার অত্যাচারে গৃহবন্দী দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। এমন কান্নার সঙ্গী করেই বাঁচতে হচ্ছে অসহায় কলেজ ছাত্রী মনিকাকে। দিন রাত হাতুড়ি পেটানো পরিশ্রম আর ঋণের টাকায় 2021 সালে মেয়ের বিয়ে দেয় পরিবার। শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী তালা উপজেলায়, কিন্তু সেখানে শ্বশুর সুবোধ মল্লিক ও স্বামী শিমুল মল্লিক সহ পরিবারের লোকজন তার উপর চালায় অবর্ণনীয় নির্যাতন। 6 মাসের মাথায় যৌতুক দাবি করে তাড়িয়ে দেয় তাকে। শ্বশুর এবং শ্বশুরবাড়ি কর্তৃক বিভিন্ন অত্যাচারের শিকার, যা সব বলাও সম্ভব হবে না। উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয় মনিকার পরিবার। এরই মধ্যে মনিকার শ্বশুরবাড়ির সঙ্গে আঁতাত করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল। হুমকি দিতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য। নিজেই গ্রাম আদালতে বিচার ডাকে, তাতে সাড়া না দেয় বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা। গোবিন্দ মণ্ডল হুমকি দিচ্ছে, এখানে কি করে থাকিস, তারপরে কি আমার পরিষদে আসা লাগে কিনা তোর, দেখি আমি তো আমার কলমে কত জোর আছে, আমি তোর দেখবো, এরকম বিভিন্ন রকম কথা বলতেছে। আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আমি এখন নিরাপত্তা চাই। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার পরও সেই বিষয় নিয়ে বিচার ডেকে নিজেকেই ম্যাজিস্ট্রেট দাবি করে বসেন এই ইউপি চেয়ারম্যান। তো ওরা যদি অভিযোগ করি থাকে সেটা আমার সঙ্গে এসে বলবে, কি আমার এটা দেখাবে যে আমি এই দেখেন কেস করেছি কোনার ইস্যু করে, আমার এখানে আর আমি আর হাজির হতে চাচ্ছি। তাই বললাম, শোনেন, আপনাদের যেরকম একটা কোর্ট, আমারও একটা গ্রাম আদালত, এটাও আমি গ্রাম আদালতের আমি ম্যাজিস্ট্রেট। এই গোবিন্দ মণ্ডল একাধিকবার ভোটে পরাজিত হলেও এবার জয় পাওয়ার পরপরই মরিয়া হয়ে ওঠে আধিপত্য বিস্তার করতে। অসহায় ও দুস্থ পরিবারের উপর সুযোগ পেলেই চালায় নির্যাতন। তার ভয়ে গৃহবন্দী মনিকার পরিবার। গোবিন্দের এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরাও। আদালতের বিষয়ভুক্ত মামলাকে কিভাবে তিনি প্রভাবিত করতে পারেন এবং কিভাবে নিজের হাতে বিচার নিতে পারেন, আইন নিতে পারেন, এটি আসলে আজকের দিনে বোধগম্য না। ইউপি চেয়ারম্যান গোবিন্দের এমন কর্মকাণ্ডকে আদালত অবমাননাকর বলছেন এই আইনি কর্মকর্তা। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় নিম্ন আদালত কোনো নোটিশ করতে পারবেন না বা বিচার করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এটা জানা সত্ত্বেও তিনি জোরপূর্বক ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি এরকম ধরনের নোংরামি আচরণ করছেন। আমরা এটাকে খুবই দুঃখজনক বলে মনে করি। আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অসহায় পরিবারটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। এবার রাফার আল মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 25। অতিরিক্ত চাপে গাজার আল আকসা হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত। দর্শক, ঈদ পরবর্তী নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, খাতুনগঞ্জে আজকে বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? যে লাবণী, ঈদ পরবর্তী সময়ে যে বাজার নিত্যপণ্যের যেসব বাজার হচ্ছে সেটি আসলে দাম ঊর্ধ্বমুখী, কারণ কোনোভাবেই নিত্যপণ্যের এসব পণ্যের লাগাম টানা যাচ্ছে না। কারণ আমরা এসে এখানে যেটি দেখেছি, পেঁয়াজ
আলু সবগুলোর দাম বাড়তি, কারণ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 75 থেকে 90 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে, কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন ঈদের কারণে বা ঈদ পরবর্তী বৃষ্টির কারণে সরবরাহর ঘাটতি থাকার কারণে মূলত এইসব পণ্যের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে, কারণ কোনোভাবে এইসব পণ্যের লাগাম টানা যাচ্ছে না। ব্যবসায়ীদের বারবারই অভিযোগ সরবরাহ ঘাটতি এবং ডলার সংঘর্ষ অন্যান্য সংকটের কারণে মূলত এইসব পণ্যের দাম বাড়ছে। কারণ এখানে পেঁয়াজের যে দাম সেটি খুচরা বাজারে গিয়ে আরো 5 থেকে 10 টাকা বেড়ে যায়। পাশাপাশি রসুন, আদা, হলুদ থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তে দিকে। আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচা বাজারে যেটি বলা যায়, কাঁচা বাজারে আসলে যেগুলো পণ্য হচ্ছে কাঁচা মরিচ থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য সবগুলো দাম বাড়তে দিকে। কারণ এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন ঈদ পরবর্তী সময়ে বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি থাকার কারণে বন্ধ থাকার কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ছে। কিন্তু সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে মূলত ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে সাধারণ ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে নাবিশ্বাস, কারণ তারা সরবরাহ ঘাটতি দেখিয়ে যেভাবে পণ্যের দাম হু হু করে বাড়ছে, এতে সাধারণ ভোক্তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। তাই ভোক্তাদের দাবি হচ্ছে যে যতগুলো নিত্য পণ্যের বাজার থেকে শুরু করে অন্যান্য যেসব বাজার রয়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রণ রাখতে হলে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং প্রয়োজন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচা বাজারে যেসব পণ্য রয়েছে আপনার মরিচ, আলু, ডাল এসব পণ্যেরও দাম বাড়ছে। এইসবের কারণে সাধারণ ভোক্তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। তাই বলা যায় আসলে ঈদ পরবর্তী সময়ে এখনো মার্কেটের বা অন্যান্য দোকানপাট তেমন খুলেনি, তেমন না খুলে যেসব দোকানপাট খুলেছে সেগুলোতেও সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা বলছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত গাজার রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 25 জন নিহত, 50 জন আহত হয়েছে। এ নিয়ে গেল 24 ঘন্টায় 45 জন নিরীহ ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। ফলে অঞ্চলটিতে চলছে শোকের মাতম। ইসরায়েলি হামলায় আহতরা আল আকসা হাসপাতালে ভর্তি হওয়ায় অতিরিক্ত রোগীর চাপে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নির্বিচার ইসরায়েলি হামলায় ভেঙে পড়ার কাছাকাছি গাজার স্বাস্থ্য ব্যবস্থা। পর্যাপ্ত সেবা না থাকায় মানবিক সংকট আরও বাড়বে বলে মনে করছে সংস্থাটি। দর্শক, শেষ করব সংবাদ সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নয়াদিল্লিতে আজ হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক, সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্সে আওয়ামী লীগ সরকার, অনিয়মের প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না দলের প্রভাবশালীদেরও। সুনামগঞ্জে এখনো পানিতে ভাসছে বাড়িঘর, হবিগঞ্জ ও রংপুরে নামছে পানি, আশ্রয় কেন্দ্রে খাবার সংকটে বানভাসী মানুষ। এবং সুপার 8-এ রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ, সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।